আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো সবাই এখন জানেন যে পার্বত্য চট্টগ্রামে কি ঘটতেছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে অনেক ইনফ্লুয়েন্সার অনেক ধরনের বক্তব্য দিতেছে। তো আমি ভাবছিলাম এটা নিয়ে আসলে কিছু বলবো না, বাট এখন না বলে পারতেছি না। কেন না বলে পারতেছি না সেটা আগে একটু বলি। পার্বত্য চট্টগ্রাম আমার রক্তে মিশা রয়েছে। কীভাবে? প্রত্যেকটা মানুষের এই যে আয়াত বড় হইতেছে, হ্যাঁ, ওর হয়তো একদম ছোটোবেলার স্মৃতিগুলা এই ভিডিও দেখা মনে পড়বে, কিন্তু আমরা যখন জন্ম নিছি, মানে আমরা 90-এর দশকের যারা, তাদের কিন্তু ছোটোবেলার স্মৃতি খুব বেশি মনে নাই। বাট তারপরেও আপনি চিন্তা করে দেখেন আপনার ফার্স্ট স্মৃতিটা কোন জায়গায় বা কিসের, খোঁজ করলেই পাবেন যে আপনার একদম ছোটোবেলার কোন কথাটা আপনার মনে আছে। তো আমার যেটা মনে আছে সেটা হচ্ছে চট্টগ্রাম। কারণ আমি চট্টগ্রামে ক্লাস 1, 2, 3 3 বছর ওখানে পড়াশোনা করছি এবং ওখানে থাকছি। তো চট্টগ্রামের আগের কোনো স্মৃতি আমার আসলে মনে নাই, ওইটাই আমার ট্রেস ব্যাক করে একদম লাস্টের স্মৃতি। তো সেই জন্য চট্টগ্রাম আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আর সেই চট্টগ্রাম যখন দেখি যে হিংসা হানাহানিতে মানে এই অবস্থা, মজার কথা হইতেছে যে, মজার কথা না, দুঃখের কথা। তো দুঃখের কথা হইতেছে আমি যখন চট্টগ্রাম ছিলাম, হ্যাঁ, ওই সময়ও এই হানাহানি দেখছি। তখন ছিল শান্তি বাহিনী, খুব ভয়ের ভিতরে মানে আমাদের সময় কাটতো। আর চট্টগ্রাম আর একটা কারণে স্পেশাল, আমার যে ছোট বোন, ঠিক আছে, হ্যাঁ, মানে যে সম্পার হইলো ফুফাতো ভাইয়ের বউ, হ্যাঁ, যার মাধ্যমেই মূলত সম্পার সাথে পরিচয়। তো আমার সেই ছোট বোনের জন্ম কিন্তু ওই চট্টগ্রামে হয়েছে। এর জন্য আমার দাদি, আমার ছোট বোনের নাম হচ্ছে শিরিন, ওরে সাগরিকা বলে ডাকতো। যদিও আমরা ছিলাম রাঙ্গামাটি জেলার মাইনিমুখ থানা, হ্যাঁ, মাইনিমুখ থানা না, সম্ভবত মাইনিমুখ একটা, মানে ওখানে আর্মি ক্যাম্প ছিল, এখনও আছে। তো সেইখানে, তো থানাও হইতে পারে, আমার এখন সঠিক মনে নাই। তো সেই জায়গায়, সেখান থেকে সমুদ্র আসলে অনেক দূরে, বাট তারপরও মানে আমরা সমুদ্র বলতেই বুঝি চট্টগ্রাম। সেই হিসাবে আমার দাদি আমার ছোটো বোনের বলতো সাগরিকা। তো এখন চট্টগ্রামে কিন্তু শুধু যে বাঙালি ফ্রেন্ডরা ছিল তা না, আমার বাঙালির সাথে বিভিন্ন চাকমা মানে উপজাতি যারা, হ্যাঁ, ওইরকম অনেক ফ্রেন্ড ছিল। তো অনেকেই উপজাতি শব্দটারে পছন্দ করে না। কেন পছন্দ করে না আমি আসলে জানি না। অনেকে বলে যে আদিবাসী, তবে আমি মনে করি এখানে একটা ভুল আছে। তারা তারা যেরকম আদিবাসী বাংলাদেশের, আমি মনে করি আমরাও আদিবাসী। কী হিসাবে? আমি মনে করি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো এখানে আসি নাই, তাই না? এরকম না যে 1971 স্বাধীন হয়েছে এরপরে আমরা এখানে আসছি। তো আমি মনে করি যে আমরা সবাই বাংলাদেশি। হ্যাঁ, অনেকে বলতেছে তারা বাঙালি, না, এটা ভুল বলতেছে। বাঙালি হতেছে কালচারে, তারা চাকমা, তারা মারমা, হ্যাঁ, তারা ত্রিপুরা, এরকম তাদের মানে জাতি সত্তা আলাদা। এর জন্যে আমরা বলি উপজাতি, মানে আর একটা জাতি, ঠিক আছে? কিন্তু তাদেরকে আমরা বাঙালিও বলতে পারি না, বা জোর করে আমরা মানে বাঙালি বানানোর চেষ্টা করাটা আমাদের ভুল হবে। আমার খুব শখ ছিল এই চট্টগ্রামে মানে একটা জায়গা কইরা বাড়ি করা। যেমন আমি এই এলাকায় যে আসছি, এই এলাকা কিন্তু আমার নেটিভ এলাকা না, মানে এটা আমার জন্মস্থান না। আমি নাগরপুরের ছেলে, টাঙ্গাইল হচ্ছে জেলা। ওখান থেকে আমি যে এই এলাকায় আসছি, এই যে মানিকগঞ্জ সাটুরিয়া, এইখানে নদীর পাড়েও আমি একটা জমি কিনছি। তার মানে আমি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে মুভ করতে পারতেছি, হ্যাঁ, এবং এখানে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিন্তু আনফর্চুনেটলি চট্টগ্রামে আমি জায়গা কিনতে পারলাম না। এইখানে জায়গা কেনার আগে আমি, আমার বাবা যখন আর্মিতে ছিল, হ্যাঁ, তখন থেকে আমার আব্বারে বলছি, আব্বা ওইখানে একটু জায়গা কেন, ওইখানে জায়গা কেন। কিন্তু কেন সে কিনতে পারে নাই এতদিনে আমি বুঝছি। যখন আমি নিজে কেনার চেষ্টা করছি, তখন আমাকে বললো যে না, আপনি তো পারবেন না, কারণ এটা আদিবাসীদের জন্য সংরক্ষিত। কিন্তু আনফর্চুনেটলি আদিবাসীরা কিন্তু আবার যে কোনো জায়গায়, তারা যদি মনে চায় মানিকগঞ্জের এই নদীর পাড়ে এসে জায়গা কিনবে, পারবে। তাহলে এইখানে বৈষম্য হইতেছে না? নদীর পাড়ে এই সময়টা অন্যরকম একটা অনুভূতি, হ্যাঁ। দুপুরবেলা কিন্তু প্রচণ্ড গরম, দুপুরেও আমি এসে দেখছি, বাট এই যে সূর্য ডুবে গেছে, এখন অন্যরকম একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ। তো একটা জিনিস কি, বাঙালিদের বিরোধিতা এই চট্টগ্রামের যারা করে উপজাতিরা, তারা আসলে কি বুঝা করে আমি বুঝি না। কারণ আমি যখন চট্টগ্রাম ছিলাম, সে তখন হচ্ছে আপনার 90-এর দশক, 90, 91, 89 এরকম সময়, আমার সঠিক মনে নাই। তখনকার তুলনায় এখনকার মানে যে পরিবর্তনটা, মানে এটা অকল্পনীয়, হ্যাঁ। কারণ এই যে এখন যেরকম রিসোর্ট টিসোর্ট হচ্ছে, ওখানে মানুষজন বেড়াতে যেতেছে,
রাস্তার ধারের থেকে আপনাদের ফসল এগুলো কিনে নিয়ে আসতেছে। হ্যাঁ, এতে করে কি শুধু বাঙালিরা লাভবান হইতেছে তা কিন্তু না, সাথে কিন্তু আপনারাও লাভবান হইতেছেন অর্থনৈতিকভাবে। যদি আমরা বাঙালিরা ওখানে না যাইতাম, পাহাড়ে না যাইতাম, তাহলে কিন্তু আপনারা অনেক কষ্ট করে থাকতেন। হ্যাঁ, আমি দেখছি আপনাদের কষ্ট, দেখি না এরকম না। প্লাস যেখানে যেখানে সেনা ক্যাম্প আছে বা সেনা ক্যাম্প হয়েছে সেখানেই কিন্তু ওই মানে সেনাবাহিনীর লোকদের জন্য ওই এলাকার উন্নয়ন হয়ে গেছে, রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে। আর এরপরও আপনারা সেখান থেকে সেনাবাহিনী সরাই দাও কেন্দ্রের ভাই সেনাবাহিনীকে যে আপনাকে কামড় দেয়, বরঞ্চ শান্তি বাহিনীর দ্বারা অনেক মানে অপহরণ। ইভেন আমরা যখন চট্টগ্রাম ছিলাম, শুরুতে বলতেছিলাম যেটা, হ্যাঁ, আমার বাড়ি, আমার যে ঘর, আমার ঘরের পাশের লঞ্চঘাটে টাইম বোমা রেখে দিছিল, সেটা বিস্ফোরণে অনেক মানুষ হতাহত হয়েছে। তো আগের তুলনায় কিন্তু আমরা অনেক শান্তিতে ছিলাম আর কি। হ্যাঁ, কেন আবার হঠাৎ করে এরকম অশান্ত হইলো? তো যাই হোক, যে কথাগুলো বললাম আবেগ থেকে বললাম, থেকে বললাম, এটারে নেগেটিভলি কেউ নিয়েন না। চট্টগ্রামে জীবনের স্টার্টিংটাই হয়েছে আমার ওখানে, যেহেতু স্মৃতি ওইটা, হয়তো জন্ম আমার টাঙ্গাইলে হয়েছে, বাট লাইফ বোঝা শুরু করছি চট্টগ্রাম থেকে। সেই হিসাবে চট্টগ্রাম রে আমি সবসময় আমার বাড়ি মনে করছি, এবং আমার সবসময় স্বপ্ন ছিল যে আমি ওইখানে যাই আবার থাকবো। কারণ আমরা মাইনিমুখ যে জায়গাটায় ছিলাম, জায়গাটা এত সুন্দর ছিল, টিলা, চারপাশে নদী, হ্যাঁ, সবুজ পাহাড়। ওই তুলনায় আমরা এখন যেখানে থাকি কিছুই না। ঠিক আছে, সো পাহাড়ি যারা আছেন আসলে আপনারা ভাগ্যবান। ঠিক আছে, আপনারা পাহাড়েও থাকতে পারতেছেন, আইসা আমাদের সাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, চাকরি করতেছেন, সব কিছু করতেছেন। হ্যাঁ, কিন্তু আপনাদের ওই দিকে আমরা যেতে চাইলে আপনাদের যত অসুবিধা। আর পাহাড় আমরা কায়রা নিতেছি, এই ধরনের একটা দেন। হ্যাঁ, চট্টগ্রামের যে পরিমাণ জায়গা অব্যবহৃত অবস্থায় আছে, হ্যাঁ, বা আগে ছিল, তার যদি 50%ও ব্যবহার করা যায়, দেশের কি পরিমাণ উন্নতি হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। সো নিজেরাও করবেন না, আমরা বাঙালিরা এখান থেকে যে ওখানে ইনভেস্ট করব। হ্যাঁ, আর ওখানে আমরা পাহাড়ে যদি কোনো একটা প্রজেক্ট করি, সেটা তো আপনাদেরকে সাথে না নিয়ে তো করতে পারবো না। আমার ধারণা যতগুলো প্রজেক্ট আছে সবখানেই কিন্তু স্থানীয় মানে অধিবাসীরা আছে। যেমন ইনফ্যাক্ট আমি এখানে যে বাড়িঘর করছি, এইখানেও 4-5 জন লোক কিন্তু এখানকার স্থানীয় লোকজন কাজ করে। এই তুমি কি করো? তুমি খেয়াল করতেছো না? এই কাদার মধ্যে এই কাম করতেছো সন্ধ্যার সময়? আয়াত, হোয়াট আর ইউ ডুইং? আমি মানুষের বুঝাইতেছি আর তোমার বুঝাইবো কেরা? হ্যাঁ, তো যাক, কথা আর বাড়াবো না। আমার মেয়ে কী করছে দেখেন, ওর এমনি ঠান্ডা লাগছে। হ্যাঁ, আশা করি আমি কি মেসেজ দিতে চাইছি বুঝছেন। তো মিলামিশা থাকাটাই শক্তি। আমরা বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি হিসাবে থাকতে চাই। হ্যাঁ, দয়া করে নতুন করে আর হানাহানি যেন না হয়। এই যে আমাদের টাঙ্গাইলের একজন লেফটেন্যান্ট গতকালকে মারা গেছে, তো সে কিন্তু ওখানকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই কিন্তু মারা গেছে। তো এই আত্মত্যাগটা কিন্তু ওই পাহাড়ের মানুষের জন্যই, হোক সেটা বাঙালি বা সেটা উপজাতি, তো সবার জন্যই কিন্তু সেনাবাহিনী আছে। তো শান্তিপূর্ণভাবেই থাকি সবাই, এটাই চাওয়া। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন তোমার বিচার করুন, ঠিক আছে? এই কি করলা? এই যে এখন যাইবা কেমনে বাড়িতে? গেতেই তো শীত করবো না, বাতাস লেগে। কি করলা এটা? হোয়াট আর ইউ ডুইং? গোসল করতে চাইছি আমি, তো আমার আগে তুমি নেমে গেছো, আর তুমি খাড়ায় খাড়ায় তামসা দেখছো। ধরো ক্যামেরা ধরো। খোঁজা জিনুক ডুব না দিলাম, তাই না? ডুব দেওয়া হয় না ঠান্ডার মধ্যে। Okay, ready?